নাস্তা রেডি করছে সাহেলা বেগম। কাজে বেশ তাড়াহুড়ো, রান্না সেরে হসপিটালে যেতে হবে। পা টিপে টিপে গিয়ে সাহেলা বেগমের পেছনে দাঁড়ালো রূপা। আচমকা জোরে শব্দ করে উঠল। ভয় না পেয়ে স্বাভাবিক কণ্ঠে সাহেলা বেগম বলল, ডাইনিং রুমে যাও, নাস্তা রেডি। মুখটা কালো হয়ে যায় রূপার। মন খারাপ করে বলল, আমি এত কষ্ট করে পা টিপে টিপে এসে জোরে শব্দ করলাম তোমায় ভয় দেখানোর জন্য, তুমি ভয়ই পেলে না। আজব। মুচকি হেসে সাহেলা বেগম বলল, আমি তোর উপস্থিতি টের পেয়েছি। আচ্ছা, তোমাদের এত 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 টাকা, রান্নার জন্য কাজের লোক রাখতে পারো না? তোর বাবা আমার হাতের রান্না খেতে পছন্দ করে। হাজবেন্ডের পছন্দের গুরুত্ব মেয়েদের কাছে খুব, বিয়ে হলে বুঝবি। রূপা একটু ভেবে বলল। বিয়ে কি? দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাহেলা বেগম বলল, বড় হ, তারপর বুঝবি। সবাই বলে আমি বড়, অথচ আমি কিছুই বুঝি না। আস্তে আস্তে সব বুঝবি। বাবার এত টাকা, তোমার জব করার কি দরকার? একা বাসায় একদম মজা না। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, আমি সফল হয়েছি। টাকা ব্যাপার না, ব্যাপার হলো আমার নিজের তো একটা পরিচয় থাকা চাই। আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার, এটা তো আমার পরিচয় হতে পারে না। আমি ডাক্তার, এটা আমার পরিচয়। প্রত্যেকটা মেয়ের উচিত স্বাবলম্বী হওয়া। হাজবেন্ডের উপর নির্ভর করে থাকা ভুল। জীবনের মোড় কখন ঘুরে যায় তার তো ঠিক নেই। একটু থেমে সাহেলা বেগম আবার বলল, যে কোনো একটা উপলক্ষে তোর বাবা আমায় গিফট দিল। আমি যদি নিজে উপার্জন না করতাম তাহলে তাকে কিভাবে গিফট দিতাম? তার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে তাকে গিফট করাটা বেমানান। সাহেলা বেগমের মুখের দিকে হাঁ করে তাকিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে কথা শুনছে রূপা। মন খারাপ করে বলল, আম্মু, আমি তোমার মতো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না কেন? তুমি কত সুন্দর করে কথা বলো। পারবি। আমি যদি তোমার মতো ডাক্তার হতে পারতাম। আচ্ছা, ডাক্তার হয় কিভাবে? ক্ষীণ নিঃশ্বাস ফেলে সাহেলা বেগম বলল, তুই আমার থেকে অনেক বড় ডাক্তার হতে পারতি, কিন্তু ভাগ্য তোর সঙ্গে ছিল না। সাহেলা বেগমের কথাগুলো বিদঘুটে মনে হয় রূপার কাছে। কী সব বলে কিছুই বোঝে না রূপা। নাস্তা করে সাহেলা বেগম চলে গেল হসপিটালে, আর আজিজ চৌধুরী চলে গেল তার অফিসে। একা রুমে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রূপা। একা থাকলেই রূপার মন খুব বেশি খারাপ হয়, অশান্ত হয়ে যায় রূপা। ড্রেসিং টেবিলের উপর রাখা পারফিউমের বোতলটা দিয়ে নিজের কপালে কয়েকটা আঘাত করলো। জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে রূপা। শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বোধহয়। সব কিছু শেষ করে দিতে ইচ্ছে করছে। নিজের হাত কামড়াতে লাগলো। মাথার ভিতর ঝিমঝিম করছে রূপার। চিৎকার করে কাঁদতে লাগলো। কেন কাঁদছে রূপা তা সে নিজেও জানে না। কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়ল। ফ্লোরেই ঘুমিয়ে গেল। একটু পর ঘুম ভেঙে যায় রূপার। এখন সব কিছু স্বাভাবিক। মেঝে থেকে পারফিউমের বোতলটা তুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো। নিজের হাতের দিকে তাকিয়ে আছে রূপা। হাতে অসংখ্য কামড়ের দাগ। হাতে মলম লাগিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে রূপার মন খুশিতে ভরে ওঠে তুরানকে দেখে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তুরানের সাথে কথা বলতে, তুরানকে খ্যাপাতে বেশ ভালোই লাগে, কিন্তু তুরান প্রয়োজনের বাইরে একটা কথাও বলে না। রূপার ভাষ্যমতে ভ্যাবলাকান্ত মশাই, কিছু হলেই শুধু বাবার কাছে বিচার দিবে, এই বলে ভয় দেখায়। রূপাকে দেখে বিরক্ত হয়ে যায় তুরান। আজকে আবার কি কাণ্ড করবে আল্লাহই জানে। তুরান রূপার দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকিয়ে আছে। তুরান ভেবে পায় না রূপা এমন কেন। নিজের পার্সোনালিটি ইগো বলতে কিছু নেই নাকি? তুরান কথা বলতে বিরক্ত বোধ করে, এটা কি বোঝে রূপা? রূপা এসে তুরানের কাছে দাঁড়ালো। আমি আসলাম, অথচ আপনি আমার দিকে একটু তাকালেন না কেন? চায়ের কাপে চুমুক দিতে দিতে তুরান বলল, তোমার দিকে তাকাতে হবে কেন? জানেন না, আমি বাসায় একদম একা থাকি। একা ভালো লাগে না একদম। একটু আসি আপনার সাথে কথা বলতে, তা আপনি আমায় সহ্যই করতে পারেন না। রূপা, আমার পড়ায় ডিস্টার্ব হচ্ছে, এখান থেকে যাও। আপনি তো চা খাচ্ছেন, পড়তেছেন না তো। তুরান কোনো উত্তর দেয় না। চায়ের কাপে একটু চুমুক দিচ্ছে, আবার বইয়ের দিকে তাকাচ্ছে। তুরানের পাশে আর একটা চেয়ার টেনে বসলো রূপা। আচমকা তুরানের হাত থেকে চায়ের কাপটা টান দিয়ে নিয়ে বলে, যেটুকু আছে আমি খাবো।
তুরান ভ্যাবাচাকা খেয়ে গেল। কোন লেভেলের পাগল এটা? আধ খাওয়া চায়ের কাপটা এভাবে নিয়ে গেল। চায়ের কাপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে চুমুক দিয়ে রূপা বলল। অনেক মজা। খুব তৃপ্তি সহকারে চা খাচ্ছে রূপা। প্রতিটি চুমুকে রয়েছে তৃপ্তির ছাপ। রূপা আবার বলল। এভাবে চায়ের কাপটা নিয়েছি কেন জানেন? আমায় রেখে একা একা চা খাচ্ছেন, সৌজন্যমূলক সাধলেনও না, মিনিমাম ফর্ম্যালিটিটুকু আপনার নেই। তোমার খুব ফর্মালিটি তাই না? অন্যের চায়ের কাপ হাত থেকে নিয়ে যাও। অন্যে যদি আমায় রেখে একা একা খায়, আমি কি করব? অবাক হওয়ার সুরে তুরান বলল। তুমি মানুষ না এলিয়েন আমি বুঝতে পারছি না। রূপা আপাতত তুরানের কথাই কান দিচ্ছে না, যত্ন সহকারে চাটুকু খাচ্ছে। তুরান রূপার দিকে তাকিয়ে বলল। আগে কখনো চা খাওনি? মুখ ফ্যাকাশে হয়ে যায় রূপার। অনেকক্ষণ ভেবে বলল। না। না মানে? না মানে আগে খাইনি। উদাস হয়ে যায় রূপা। আগে কি কখনো চা খেয়েছে নাকি খায়নি? ভাবনায় মগ্ন হয়ে যায়। এত ভাবতে পারছে না। মাথার ভিতর অশান্তি লাগছে। আবার উত্তাল হয়ে যাচ্ছে রূপা। চোখ বুজে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চায়ের কাপটা হাত থেকে ফেলে দুই হাতে মাথা চেপে নাক মুখ কুঁচকে রাখে। আটকে যায় তুরান। কি হলো রূপার? রূপার কাঁধে হাত দিয়ে বলল। রূপা কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? যথারীতি ভয় পেয়ে যায় তুরান। কেমন অদ্ভুত দেখাচ্ছে রূপাকে। ভয় মিশ্রিত কণ্ঠে বলল। রূপা কি হয়েছে বলবা তো? মাথা ব্যথা করে তোমার? কোনো কথা বলছে না রূপা। তুরান ভেবে পাচ্ছে না হঠাৎ কি এমন হলো। স্বাভাবিক তো ছিল রূপা। অনেকক্ষণ মাথায় হাত চেপে রেখে বসে থাকে রূপা। চায়ের কাপটা পা দিয়ে ভেঙে লাল চোখে তুরানের দিকে তাকাতে তাকাতে ছাদ থেকে চলে যায়। তুরান হাঁ করে তাকিয়ে আছে। চায়ের কাপটা ভেঙে ফেললো এভাবে? কক্সবাজার থেকে কত শখ করে কাপটা এনেছে। না, আর সহ্য করতে পারছে না তুরান। অসভ্য মেয়ে একটা। পেয়েছেটা কি? তুরান যতই রূপাকে ইগনোর করবে, রূপা ততই তুরানের সাথে আগ বাড়িয়ে কথা বলবে। আর মেয়েটা এমন অদ্ভুত প্রকৃতির, ভাবতেই পারছে না তুরান। সেদিন নতুন শার্টটা নষ্ট করেছে, আজকে আবার শখের কাপটা ভেঙে ফেলল। আজিজ চৌধুরীর কাছে এবার বিচার দিবেই তুরান। হনহনিয়ে ছাদ থেকে নেমে গেল আজিজ চৌধুরীর ফ্ল্যাটে। দরজা খোলা, কিন্তু বাসায় কাউকে দেখছে না। হঠাৎ কান্নার আওয়াজ আসলো তুরানের কানে। পাশের রুম থেকে আসছে আওয়াজটা। কণ্ঠটা পরিচিত তুরানের। রূপা কাঁদছে। তুরান আস্তে আস্তে রূপার রুমের দিকে গেল। ফ্লোরে শুয়ে কাঁদছে রূপা। চোখ কপালে উঠে যায় তুরানের। হাতে একটা ব্লেড রূপার। ব্লেড দিয়ে নিজের হাত কাটছে। এলোপাথারিভাবে হাতে ব্লেড দিয়ে আঘাত করছে। রক্তে ফ্লোর লাল হয়ে যাচ্ছে। এমন করছে কেন মেয়েটা? রক্ত দেখে মাথা ঘুরে যাচ্ছে তুরানের। তুরান দ্রুত পায়ে রুমে ঢুকে রূপার হাত থেকে ব্লেডটা ছো মেরে নিয়ে যায়। লম্বা চুলগুলো ফ্লোরে এলোমেলো হয়ে আছে। নিস্তেজ হয়ে গেছে রূপা। তুরান বুঝতে পারলেও রূপা সেন্সলেস হয়ে গেছে। পাজা কোলে নিয়ে রূপাকে ফ্লোর থেকে তুলে খাটে শুইয়ে দিল। রূপার ঠোঁটের নিচে তিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুরান। বাহ, মেয়েটা তো বেশ মায়াবতী। আগে কখনো খেয়াল করেনি তুরান। রূপার কি কোনো মেন্টালিটি প্রবলেম আছে? আর ওর মা বাবা এমন কেন? ওকে একা একা বাসায় রেখে কেন যায়? রূপার হাতের রক্ত তুলা দিয়ে মুছে ব্যান্ডেজ পেঁচিয়ে দিল। ঘেমে একাকার হয়ে গেছে রূপা। ফ্যানটা অন করে দিল তুরান। অদ্ভুত মায়া হচ্ছে রূপার প্রতি। অসহায় মনে হচ্ছে রূপাকে। সাহেলা বেগম বাসায় ফিরল। এসে দেখে রূপা ঘুমাচ্ছে, হাতে ব্যান্ডেজ। সাহেলা বেগমকে বাসায় আসতে দেখে তুরান সাহেলা বেগমের কাছে আসলো। সবটা বলল সাহেলা বেগমের কাছে। তারপর জিজ্ঞেস করলো। আন্টি আপনার মেয়ের কি কোনো মেন্টালিটির প্রবলেম আছে? প্লিজ কিছু মনে করবেন না। না বাবা, রূপা একটু জেদি, রাগ বেশি, ছোটবেলা থেকেই অকারণে কান্না করে, তাছাড়া স্বাভাবিক। তুরান আর কথা বাড়ালো না। ওকে একা বাসায় রেখে যাওয়া বোধহয় ঠিক হয়নি। এই বলে চলে যায় তুরান। পেছন থেকে তুরানকে ডাক দেয় সাহেলা বেগম। বলল, তুমি একটা চায়ের মগ ক্ষতিপূরণ হিসেবে নিয়ে যাও বাবা। ও যদি তোমার কোনো কিছু নষ্ট করে আমায় বলো, ক্ষতিপূরণ দিয়ে দিব। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুরান বলল,